আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2 দশকে দেশের 9% বনাঞ্চল ধ্বংস, অভিযোগ টিআইবির। চট্টগ্রামে পাহাড় কাটায় তমা কনস্ট্রাকশনকে 50 কোটি টাকা জরিমানা। 1 মাসের মধ্যে দেশে আসছে করোনার 50 লাখ টিকা, 6 মাসে দেয়া হবে 3 কোটি। দণ্ডিত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা হাইকোর্টের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের মোট বনাঞ্চলের 9% ধ্বংস হয়েছে গত 2 দশকে। অনিয়ম ও দুর্নীতি এর প্রধান কারণ বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বন উজাড় ও দখল বন্ধে কার্যকর উদ্যোগ না থাকায় প্রভাবশালীরাই বন গ্রাস করছেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। কোনো দেশে মোট আয়তনের 1/4 বনভূমি থাকার কথা থাকলেও দেশে এখন মোট বনভূমি 12.76 ভাগ, যার আয়তন 4,32,000 একর। গ্লোবাল ফরেস্ট ওয়াচের হিসেবে গত 2 দশকে দেশে বনভূমি ধ্বংস করা হয়েছে 9%। প্রভাবশালীরা সম্পৃক্ত থাকায় বনভূমি উজাড় ও দখল বন্ধ করা যাচ্ছে না বলে তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। বন উজাড় ও দখল এবং আত্মসাৎ কেন্দ্রিক দুর্নীতির বিস্তার রোধে পদক্ষেপ দেখা যায় না বন সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক এবং বন অধিদপ্তর কর্তৃক, বরং এর একটা অন্যতম কারণ হচ্ছে যে এর মধ্যে অনেক সময়, যেটা আপনারা দেখেছেন প্রতিবেদনে, প্রভাবশালীরাই জড়িত থাকেন অনেক সময় বন উজাড় করার ক্ষেত্রে এবং দখলের ক্ষেত্রে। টিআইবির প্রতিবেদনে বলা হয়, প্রধান বন সংরক্ষক থেকে শুরু করে বিভাগীয় বন কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতিতে ঘুষ বাণিজ্য হয় 3 কোটি টাকা পর্যন্ত। বন সংশ্লিষ্ট অনিয়ম ও দুর্নীতি বন্ধে 93 বছরের পুরনো বন আইনের আমূল সংস্কার সহ 15 দফা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। বন অধিদপ্তরের ঢেলে সাজাতে হবে, আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার, আইনের পরিবর্তন দরকার, নতুন আইন করা দরকার। এগুলো সহ অন্য যে 15 দফা সুপারিশ করেছি সেগুলো সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বন অধিদপ্তর নিচে এবং অন্যান্য অংশীজন যদি বিবেচনায় নেয়, তাহলে আমরা আশা করি যে এক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে অবারিত, সেটাকে রোধ করা সম্ভব হবে। বনায়ন বাড়াতে রেলওয়ে সহ বিভিন্ন সংস্থার পতিত জমিতে ব্যাপক হারে গাছ লাগানো যেতে পারে বলে মনে করে টিআইবি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের দোহাজারী কক্সবাজার রেল লাইন স্থাপনকালে অনুমোদিতভাবে পাহাড় কাটার দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে 50 কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বিকেলে অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়। দোহাজারী কক্সবাজার রেল লাইন প্রকল্পের জন্য তমা কনস্ট্রাকশনকে 37টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এর বাইরে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় আরও 16টি পাহাড়ের 2 কোটি 22 লাখ ঘনফুট অতিরিক্ত মাটি কাটে তারা। তমা গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী মহাব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনা ভাইরাসের 50 লাখ টিকা এসে পৌঁছবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, যা দেয়া হবে 25 লাখ মানুষকে। 6 মাসের মধ্যে আসবে আরও 3 কোটি ডোজ। রাজধানীতে এক আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করা হবে। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বে 20তম অবস্থানে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার শীর্ষে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এমন তথ্য স্বস্তির হলেও পরিস্থিতি ক্রমেই অস্বাভাবিক হচ্ছে। করোনার নতুন ধরন আর গতিবিধি নিয়ে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন তারা।
আমাদের গ্রাফটা উপরে উঠে গেছে এবং যেটা মোটামুটি গত কয়েক মাস ধরে জুলাই মাসের পর থেকে এখন পর্যন্ত একটা স্টেবল পজিশনে আছে, যেটা ইন্ডিকেট করে যে আমাদের কন্ট্রোল বা আমাদের প্রতিরোধ নিয়ন্ত্রণের কার্যক্রমগুলো কতখানি কার্যকরভাবে হয়েছে। 5 কোটির কাছাকাছি টিকা কিন্তু আমাদের হাতে আসবে জুন মাসের মধ্যে, যদি সবকিছু ঠিক থাকে। তো সেটি কিন্তু আমাদের একটা বিরাট একটা হিউজ কর্মযজ্ঞ। 1 মাসের মধ্যে দেশে অক্সফোর্ডের টিকা আসা শুরু হবে। প্রথম ধাপে দেয়া হবে 50 লাখ টিকা। এ তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুরুত্ব বিবেচনা নিয়েই নির্ধারণ করা হবে কে টিকা পাবে। আমরা আশা করছি যে আমরা জানুয়ারি মাসের শেষের দিকে আমাদেরকে সেরাম ইনস্টিটিউট যেভাবে আমাদেরকে খবর দেয় জানায়, আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। যেহেতু এটা অনুমোদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এখন আমি আশাবাদী যে জানুয়ারি মাসের শেষের দিকে না হয়ে তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। করোনা ভাইরাসের ধরন পরিবর্তিত হওয়ায় জনমনে আতঙ্ক বেড়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫৩১। একই সময় ১৫,২২৯টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১,২৩৫ জন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫,১২,৪৯৬। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৮.11%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১,৫০৭ জন। মোট সুস্থ ৪,৫৬,০৭০। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 16 জন পুরুষ ও 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন, চট্টগ্রামে 5, ময়মনসিংহে 2 এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দণ্ডিত এবং পলাতক আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দুদকের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে পিকে হালদারের বক্তব্য সহ প্রচারিত সংবাদ ও টকশোর ভিডিও আগামী 10 জানুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য 71 টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১৫০০ কোটি টাকা সহ প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কানাডায় পলাতক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে। গত সোমবার একটি বেসরকারি টেলিভিশনে পিকে হালদারের বক্তব্য সহ সংবাদ প্রচারিত হয়। পরদিন দুর্নীতি দমন কমিশন বিষয়টি আদালতের নজরে আনলে লিখিত আবেদন করতে বলেন আদালত। বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। অভিযুক্ত কোনো পলাতক আসামি এবং দণ্ডিত কোনো আসামি কোনো লাইভ টক শো, কোনো তার বক্তব্য কোনো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার না হয় সেই বিষয়ে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন এবং 71 টিভিতে লাইভ টক শো এবং ওই দিনের 10টার সময় যে সংবাদ প্রচার হয়েছে সেই ভিডিও ক্লিপগুলা রেজিস্ট্রার জেনারেল বরাবরে দেওয়ার জন্য বলা নির্দেশ দিয়েছে। শুনানিতে আদালত বলেন, দণ্ডিত ও পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। একটা মিডিয়া এই গণমাধ্যমের এই স্বাধীনতার সুযোগে পলাতক আসামির তার সাক্ষাৎকার টেলিকাস্ট করবে। আমাদের আপত্তিটা সেই জায়গায়, আপনার বলার স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা আছে, বাট সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। এখানে হাইকোর্টের একটা অর্ডার আছে, বিষয়টি বিচারাধীন, একটা ওয়ারেন্ট আছে। তার মানে এটা না উনি একজন পলাতক ব্যক্তি যাকে কোর্ট খুঁজে বেড়াচ্ছে, উনি আপনাকে লাইভ টক শো থেকে ইনভাইট করে আপনি তাকে আনবেন। এদিন আদালতের পূর্ব নির্দেশনা অনুসারে দুদকের পক্ষ থেকে পিকে হালদারকে গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন, মামলার এজাহার ও অর্থ সম্পদ জব্দের আদেশ হাইকোর্টে উপস্থাপন করা হয়। আগামী 10 জানুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজে অংশ নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
নৌবাহিনীর সদ্য কমিশন প্রাপ্তদের মধ্যে সোর্ড অফ অনার লাভ করেন মিডশিপম্যান মেহরাব হোসেন অনিক। এছাড়া মিডশিপম্যান হামিদ হোসেন আদনান নৌপ্রধান স্বর্ণপদক এবং ফরিদুর রহমান খান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান তাদের হাতে পদক তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদকে কাজে লাগানোর কথা বলেন। আমাদের নবীন অফিসার, তোমরা জাতির পিতার আদর্শ মেনে চলবে। তিনি জাতির জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। বাংলাদেশ স্বাধীন দেশ, বাঙালি জাতি স্বাধীন জাতি। বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলব, সেভাবে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বিশ্বের দরবারে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। লক্ষ্য হলো যে আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। আর তাছাড়া কক্সবাজার, পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি এবং রামনাবাদে আমরা আমাদের নৌবাহিনীর ঘাঁটি আরেকটি সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। এটাই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকারের বড় উদ্যোগ। জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৯৯% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ঢাকা শিশু হাসপাতালকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মগত শিশু হৃদরোগীদের অপারেশন ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে এই অনুদানের অর্থ থেকে। প্রধানমন্ত্রীর পক্ষে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে করা মামলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর ফুলবাড়িয়া সিটি মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের করা মামলা আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম আশিক ইমাম এ আদেশ দেন। মামলায় সাইদ খোকন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদকে আসামি করা হয়। মামলায় বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট ২ এর এ ব্লকে নির্মিত নকশা বহির্ভূত দোকানগুলোর বৈধতা দেওয়ার কথা বলে আসামিরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন। পরে সেসব দোকান উচ্ছেদ করা হলেও টাকা ফেরত পাননি তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামীকাল শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। শেষ মুহূর্ত হলেও এবার ভিড় নেই আয়কর অঞ্চল ও অফিসে। করোনার কারণে এবার ভাটা পড়েছে রাজস্ব আদায়েও। অনেকটা ঢিলেঢালাভাবে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, টিন সার্টিফিকেটধারীদের বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমার নিয়ম থাকায় এবার ১০% অতিরিক্ত রিটার্ন জমা হলেও কমতে পারে রাজস্ব আয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। অতিরিক্ত সময়ে আয়কর রিটার্ন জমা দেওয়া চলছে। প্রতিটি কর অফিসে ইটিআইএন নিবন্ধন, রিটার্ন দাখিল সহ অন্যান্য সেবা নিচ্ছেন করদাতারা। কর অফিসগুলোর কাছাকাছি ব্যাংকগুলোর শাখাতে অতিরিক্ত বুথ রাখায় সহজেই করদাতারা রিটার্ন জমা দিতে পারছেন। ভিড় না থাকায় ঝামেলা ছড়াই রিটার্ন জমা দিতে পারায় খুশি করদাতারা। বিভিন্ন ব্যস্ততার কারণে এটার জন্য শেষ সময়ে রিটার্নটা জমা দিতে হচ্ছে। 74-এর মাধ্যমে যে করদাতারা যে রিটার্নের সাথে যে ট্যাক্সটা দাখিল করেন সেটা কিন্তু আমাদের আশানুরূপভাবে সাড়া পাওয়া যাচ্ছে। করোনা মহামারীর মধ্যে সরকারের আয় বাড়াতে এনবিআর নির্ধারিত সময়ের পর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ডিসেম্বর পর্যন্ত আরও 1 মাস বাড়ায়। তবে 2 মাস সুযোগ পাওয়ার পরও অনেকে বাড়তি সময়ের আবেদন করছেন। একটি উল্লেখযোগ্য সংখ্যক করদাতা সময় চাচ্ছেন এবং আমাদের ডেপুটি কমিশনার আইন অনুযায়ী আরও 2 মাস সময় দিতে পারেন।
সেই সুযোগই গ্রহণ করছেন। শত শত সময় বৃদ্ধির অ্যাপ্লিকেশন আমাদের সার্কেলগুলোতে জমা হচ্ছে। আমাদের সেক্ষেত্রে রিটার্নের সাথে যে কর আদায়ের কথা, সে আদায়টা পিছিয়ে যাচ্ছে। করি যে আমাদের এখনও যাদের কাছ থেকে রিটার্ন এক্সপেক্ট করছি তাদের 30 to 35% এখনও রিটার্ন জমা দেননি। আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সময় বাড়ানোর ফলে যারা এই 1 মাসে রিটার্ন দিলেন তাদের দাখিলকৃত রিটার্নের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শূন্য রিটার্ন বা নীল রিটার্ন। চলতি অর্থবছরে ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত। প্রথা অনুযায়ী বছরের শেষ দিন ব্যাংক হলিডে পালিত হয়, আর এই কারণেই বুধবার ব্যাংকগুলোতে অতিরিক্ত লেনদেনে ব্যস্ত ছিলেন গ্রাহকরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম বাড়াতে এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। এটি দেশটির অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা। আগামী 4 জানুয়ারি থেকেই সাধারণ মানুষকে এই প্রতিষেধক টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ফর্মুলায় এই টিকা তৈরি করছে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। বলা হচ্ছে এই প্রতিষেধক সহজে সংরক্ষণ ও পরিবহনযোগ্য, দামও তুলনামূলকভাবে কম। এর আগে মাসের প্রথম সপ্তাহে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্য। এই মুহূর্তে করোনা রোগীর ভিড়ে ঠাসা দেশটির হাসপাতালগুলো, এমনকি রোগীকে বেড দিতে পারছে না অনেক স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতালের বাইরে দেখা গেছে করোনা রোগী সহ অপেক্ষমান অ্যাম্বুলেন্সের সারি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক চিকিৎসক। সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। 1983 সালে 93তম BMA লং কোর্সে পদাতিক করে কমিশন লাভ করেন। লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন এর আগে GOC ও এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন তিনি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যুক্ত করল নতুন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ট্রাস্ট আজিয়াটা পে ট্যাপ। সন্ধ্যায় এই সেবার উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই সেবার মাধ্যমে অর্থ জমা ও লেনদেন, ইউটিলিটি বিল, বিমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, 3 বাহিনীতে নিয়োগ সংক্রান্ত ফি জমা দেওয়া ছাড়াও রেমিটেন্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং মোবাইল রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফিও পরিশোধ করা যাবে ট্যাপের মাধ্যমে। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল এনায়েতুল্লাহ এবং ট্রাস্ট ব্যাংকের MD অ্যান্ড CEO ফারুক মঈনুদ্দিন আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। শেখ জামালকে হারিয়ে শেখ রাসেল আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই গ্রুপের ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে 3-2 গোলে পরাজিত করে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র। রাসেলের পক্ষে আশরাফ, ইউগোচুক এবং তকলিস গোল 3টি করেন এবং শেখ জামালের সলোমান 2টি গোল শোধ করেন। দিনের প্রথম ম্যাচে ডি গ্রুপের খেলায় মুক্তিযোদ্ধা সংসদকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ 8-এ উঠেছে ঢাকা আবাহনী। 11 বারের চ্যাম্পিয়নদের হয়ে সাইঘানি ও বেলফোর্ট গোল 2টি করেন। রোহিত সরকার মুক্তিযোদ্ধার 1টি গোল শোধ করেন। শেষ সেশনের ব্যাটিং ধসে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে 101 রানে হেরেছে পাকিস্তান। 373 রানের জয়ের লক্ষ্যে খেলতে থাকা সফরকারীরা দিনের মাত্র 4 ওভার 3 বল বাকি থাকতে দ্বিতীয় ইনিংসে 271 রানে অল আউট হয়। যদিও ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে এক সময়
জয়ের সম্ভাবনা তৈরি করেছিল পাকিস্তান। চা বিরতির সময় তাদের সংগ্রহ ছিল 4 উইকেটে 215 রান। তবে শেষ সেশনে 56 রান তুলতেই 6 উইকেট হারায় তারা। এর আগে পঞ্চম উইকেটে 165 রানের জুটি গড়েন ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান। 11 বছর পর টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া ফাওয়াদ আউট হন 102 রানে। ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে 60 রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের 431 রানের জবাবে পাকিস্তান করেছিল 239 রান, আর কিউইরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 5 উইকেটে 180 রানে। স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এইবারের সাথে 1-1 গোলে ড্র করেছে কাতালানরা। নিজ মাঠ নিউ ক্যাম্পে 2/3 সময়ে বল দখলে রেখেও রোনাল্ড কোম্যানের দল ভুগেছে আক্রমণ ভাগের ব্যর্থতায়। 8 মিনিটে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তবে মার্টিন ব্রাথওয়েট তা নষ্ট করেন পেনাল্টি শট পোস্টের বাইরে মেরে। 25 মিনিটে বার্সেলোনার গোল বাতিল হয় অফসাইডে। এরপর দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার আরোহর ভুলে কিকে গার্সিয়া এগিয়ে দেন এইবারকে। 67 মিনিটে সে গোল শোধ দিয়ে ওসমান ডেম্বেলে বার্সার 1 পয়েন্ট নিশ্চিত করেন। ইনজুরি থেকে সেরে না ওঠায় এ ম্যাচে খেলেননি লিওনেল মেসি। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে গেছে বার্সেলোনা। বঙ্গবন্ধু ট্যুর ডি সাইক্লিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছেন রাকিবুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই সাইক্লিং বান্দরবানের থানচি উপজেলায় শেষ হয়। এতে 12 ঘন্টা 10 মিনিট 7 সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন রাকিবুল ইসলাম, আর 12 ঘন্টা 23 মিনিট 6 সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার্স আপ হন মোহতাব ইবনে আজম এবং দ্বিতীয় রানার্স আপ হন মোহাম্মদ আলাউদ্দিন। প্রতিযোগিতার শেষে থানচি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কৃত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশই সিং এমপি। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শফিকুল আহমদ, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক শইখলা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 2 দশকে দেশের 9% বনাঞ্চল ধ্বংস, অভিযোগ টিআইবির। চট্টগ্রামে পাহাড় কাটায় তমা কনস্ট্রাকশনকে 50 কোটি টাকা জরিমানা। 1 মাসের মধ্যে দেশে আসছে করোনার 50 লাখ টিকা, 6 মাসে দেয়া হবে 3 কোটি। দণ্ডিত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা হাইকোর্টের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।